হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম। জেনারেল নলেজের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ভারতের গোয়েন্দা বিভাগ কেন পৃথিবীর অন্যান্য গোয়েন্দা বিভাগের তুলনায় অধিক দুর্বল এবং তার সাথে সাথে কোন কোন গোয়েন্দা বিভাগ রয়েছে এবং তারা কিভাবে কাজ করছে সেগুলোও আলোচনা করব। তোমাদের ইন্টারভিউ, ডেসক্রিপটিভ পেপার বা তোমার জেনারেল নলেজ বাড়াতে এই ভিডিওটা বিশেষভাবে সাহায্য করবে। হিন্দুস্তান পেপার খোলো বা টাইমস অফ ইন্ডিয়া, একটা প্রতিবেদন তোমরা অবশ্যই দেখতে পাবে ভারতের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা অনেক বেশি সফলতার তুলনায়। কিন্তু কেন বারবার কেন ব্যর্থ হচ্ছে এই গোয়েন্দা বিভাগগুলো? এখানে বেস্ট অফিসাররা আছে, তারপরও কেন? কলকাতা যে কেসটা হলো, রেপ কেস, সেখানেও তোমরা দেখলে সিবিআই সেই কেসের কোনো কুল কিনারা করতে পারলো না। শুধু এই ঘটনা নয়, এর আগেও অনেক ঘটনা ঘটেছে যেগুলোর কোনো কুল কিনারা সিবিআই করতে পারেনি। আইবির হাতেও এরকম কেস আছে, বা অনেকবার কিন্তু ব্যর্থ হয়েছে। এইগুলোই আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তার আগে সবার আগে দেখবো ভারতে কোন কোন গোয়েন্দা বিভাগগুলো রয়েছে, সেগুলো কবে তৈরি হয়েছে, কিভাবে তারা কাজ করছে। এগুলো পরীক্ষার দিক থেকেও কিন্তু ইম্পর্টেন্ট। তার আগে বলে দিই, যারা যারা এসআই হওয়ার স্বপ্ন দেখছো, ডাব্লিউবিপি এসআই বা কেপিএসআই দেবে এবার, কারণ তোমরা সকলেই জানো সামনেই কিন্তু পুলিশের পরীক্ষা। টপাস গ্রুপ তোমাদের জন্য ডেসক্রিপটিভ পেপার বা মেন্সের কিন্তু ব্যাচ নিয়ে এসছে, এই নিয়ে ভিডিও করা আছে, দেখে নিও। বা এই ভিডিও লাস্টের দিকে তোমাদের বলে দেবো কিভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর তার থেকে বড় কথা, এই চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলটা তোমাকে ভীষণভাবে সাহায্য করবে তোমার কম্পিটিটিভ ফিল্ডে। অনেক ফ্রি ব্যাচ থেকে শুরু করে অনেক ক্লাসের ভিডিও তোমরা এখানে পাবে, যেটা পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিরল। আমি কথা দিচ্ছি, যে কোনো ক্লাসে তুমি 2 মিনিট থাকো তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, আর টাইম নষ্ট করবো না, আমরা চলে যাব আজকের টপিকে। প্রথমে দেখব কোন কোন সংস্থা রয়েছে যারা ভারতে কাজ করছে। যেমন এনআইএ, তোমরা বিভিন্ন মুভিতে এই সংস্থার নাম শুনেছো এবং নিউজ পেপারেও দেখেছো। এনআইএ কবে তৈরি হয়? এনআইএ তৈরি হয় 2009 সালে। কার অধীনে? হোম মিনিস্ট্রি, অর্থাৎ তোমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এদের কাজ কি? এদের কাজ ভারতের বিভিন্ন রাজ্যে, ঠিক আছে, বিভিন্ন রাজ্যে যদি কোনো সন্ত্রাসমূলক কার্যকলাপ হয় বা কেউ করে, সেইগুলোকে নিউট্রালাইজ করা, সেইগুলোকে ইনভেস্টিগেট করা। এটা হচ্ছে এনআইএর কাজ। পুরো ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি, বিশেষ করে সন্ত্রাস দমনের ক্ষেত্রে এই এনআইএ কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এনআইএ কবে তৈরি হয়? 2009 সালে। সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে হেডকোয়ার্টার। এর মেন কাজ কি? এনআইএ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তৈরি হয়েছে। এর মেন কাজ হচ্ছে বিভিন্ন রাজ্যের অনুমতি ছাড়াই, বিভিন্ন রাজ্যের অনুমতি লাগবে না এদের, এতটাই পাওয়ার আছে এদের, তাই বিভিন্ন রাজ্যের অনুমতি ছাড়াই যেখানেই সন্ত্রাসমূলক কাজবাজ হচ্ছে সেইখানে ইনভেস্টিগেশন করতে পারে এনআইএ, যেটা 2009 সালে তৈরি হয়েছিল। ক্লিয়ার? এরপর দেখো কি আছে, সেটা হচ্ছে গবেষণা ও বিশ্লেষণ শাখা, অর্থাৎ তোমাদের প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট এইগুলো, ঠিক আছে। এর ফুল ফর্ম কি পরীক্ষায় আসে? তাহলে এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। কবে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1968 এ তৈরি হয়েছিল। এগুলো মনে রাখবে অবশ্যই। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে, ম্যাক্সিমাম নিউ দিল্লিতেই আছে, ঠিক আছে, 99%। তো সেক্ষেত্রে এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে, 1968 এ তৈরি হয়েছে। ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। এদের কাজটা একটু অন্যরকম, ঠিক আছে। এরা ভারতের আভ্যন্তরীণ বিষয়ের তুলনায় বাহ্যিক বিষয়টা বেশি দেখে, মানে এদের মেন কাজ ভারতের বাইরে থেকে ভারতের বিরুদ্ধে যারা কাজ করে সন্ত্রাসমূলক কাজ, তাদেরকে নিউট্রালাইজ করা, ঠিক আছে। মেনলি তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা। ধরো কেউ পাকিস্তানে বসে ভারতের বিরুদ্ধে কোনো একটা তোমার চক্রান্ত করছে, সেইগুলোকে তোমার নজর রাখা হচ্ছে এর কাজ। তো মেনলি ভারতের বাইরে থেকে তোমার ভারতকে রক্ষা করার কাজ করে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে কবে তৈরি হয়েছিল? 1968 এ, এবং ফুল ফর্ম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস, হেডকোয়ার্টার নিউ দিল্লি। পরটা দেখো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস, সিবিআই। তোমরা সকলেই জানো ভারতের মধ্যে থাকা সব থেকে বড় সংস্থা এটা, এবং তুমিও সিবিআই অফিসার হতে পারো যদি তুমি সিজিএল দাও, ঠিক আছে। এখানে বেস্ট বেস্ট অফিসার রয়েছে, তারপর সিবিআই কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে, সেগুলো আমি একটু পরে আলোচনা করছি। সিবিআই কবে তৈরি হয়? সিবিআই তৈরি হচ্ছে 1942-তে, 1942 সালে সিবিআই এই সংস্থাটা তৈরি হয়, ঠিক আছে। এদের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। এরা মেনলি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে যেখানে তোমার ইন্টেলিজেন্সের প্রয়োজন হয় এবং কেস সলভের প্রয়োজন হয়, সেইগুলোকে কিন্তু দেখাশোনা করে সিবিআই, ঠিক আছে। আর কি আছে? আর আছে তোমার
আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো। ইন্টেলিজেন্স ব্যুরো এটা কবে তৈরি হয়? 1887 সালে, মানে অনেক পুরনো সংস্থা এটা, ঠিক আছে। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার রয়েছে। এটা কি ইন্টেলিজেন্স ব্যুরো হলো ভারতের, এখানে লেখাটা ঢেকে গেছে, ভারতের আভ্যন্তরীণ, এটাও ভারতের ভেতরে যে সমস্ত ক্রিয়াকলাপগুলো হচ্ছে দেশের বিরুদ্ধে সেইগুলোকে নিউট্রালাইজ করে বা সেইগুলো সম্পর্কে তোমার তথ্য সংগ্রহ করে বা ইনভেস্টিগেট করে, ঠিক আছে। তাহলে আইবি বলো বা সিবিআই বলো বা এনআইএ বলো, এরা দেশের মেনলি আভ্যন্তরে কাজ করছে, দেশের ভেতরে সমস্ত রকম কাজ করছে। এনআইএ কিছুটা অংশে বাইরেও কাজ করে থাকে এবং এটা কিন্তু বাইরে কাজ করে। তাহলে এইগুলো কি স্যার গোয়েন্দা সংস্থা? আর নেই, আরো আছে বিভিন্ন ফিল্ডে, যেমন এনসিবি, ঠিক আছে। তারপর তোমার আরো বিভিন্ন ফিল্ডে বিভিন্ন রকম গোয়েন্দা বিভাগ আছে, কিন্তু এইগুলো হচ্ছে মেন মেন গোয়েন্দা বিভাগ। এবার সম্প্রতিকালে বারবার উঠে আসছে কেন ভারতের ইন্টেলিজেন্স ফেল করছে, কেন ব্যর্থতার কারণ কি? দেখে নাও। তোমরা সকলেই জানো বাংলাদেশ ক্রাইসিসের কথা, ঠিক আছে। বাংলাদেশে তোমার প্রধানমন্ত্রী পিএম কি করলো? পালিয়ে গেল। আর এটা কিন্তু একদিনের ঘটনা নয়, এর আগেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত চলছিল এবং সেখানকার আর্মি থেকে শুরু করে ওখানকার কিছু কট্টরবাদী তোমার মানুষজন সেখানে কিন্তু নিযুক্ত ছিল এবং বিদেশিদের হাতও কিন্তু সেখানে ছিল, ঠিক আছে। আমেরিকা বলো বা পাকিস্তান বলো, তাদের কিন্তু প্রভাব ছিল। তাহলে একটা দেশের শেখ হাসিনা, বলা হয় শেখ হাসিনা ভারতের বন্ধু ছিল, ঠিক আছে। ইনি ভারতের ফ্রেন্ড ছিল এবং ইনি থাকতে ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু সোনালী যুগে ছিল। আমরা আর্থিকভাবেও আমরা প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য করতাম বাংলাদেশের সাথে ইনার থাকার জন্য। আমরা আজকে উত্তর পূর্ব স্টেটগুলোর সাথে বাংলাদেশের ওপর দিয়ে রেল নেওয়ার পরিকল্পনা করছিলাম, গ্যাস নেওয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু সেগুলো সব ভেস্তে গেল। কেন? কারণ শেখ হাসিনা সেখানে থাকতে পারলেন না। আমাদের ভারতের প্রচুর অসুবিধা কিন্তু হয়েছে, ঠিক আছে। আজকে ভাবো বাংলাদেশের সাথে ভারতের সব থেকে বেশি বর্ডার এরিয়া আছে 4096 কিলোমিটার। আমরা জম্মু কাশ্মীর সাইডে, এক সেকেন্ড আমি তোমাদের এখানে দেখাচ্ছি, একটু টাইম নেবো ভাই, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভারত, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে ভারত, এখানে বাংলাদেশ। আমরা এই সাইডটাকে খুব ভালো করে আমাদের বিএসএফ এবং সিআরপিএফ সবাই এখান দিয়ে খুব ভালো করে পাহারা দিচ্ছে, ঠিক আছে, এখান দিয়ে, যার ফলে পাকিস্তানের যে টেরোরিস্ট এরা না এখানে ঢুকতে পারছে না। এতদিন শেখ হাসিনা থাকার জন্য এই টেরোরিস্টগুলো কিন্তু বাংলাদেশের ভায়া হয়ে আমাদের ঢুকতে পারছে না আমাদের দেশে, কিন্তু এখন পাকিস্তানের কিন্তু তোমার একটা ব্যাপক প্রভাব রয়েছে এখানে। এবার পাকিস্তান যদি এখান থেকে টেরোরিস্টগুলোকে নিয়ে বাংলাদেশে নিয়ে আসে এবং বাংলাদেশ থেকে যদি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এই সমস্ত জায়গায় পাঠায়, তো ভারতের ক্ষমতা নেই সেটা আটকানোর, কারণ এখানে 4096 কিলোমিটার বর্ডার, এমন এমন বর্ডার এরিয়া আছে এই পশ্চিমবঙ্গেই আছে না। রাস্তার এই পাশে অনেক ইউটিউবাররাও ভিডিও করছে, একবার রাস্তার এই পাশে গিয়ে বলছে এটা বাংলাদেশ, একবার এই পাশে গিয়ে বলছে এটা ভারত, নালার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাহলে সিকিউরিটি এতটাই গ্লিচ আছে। এবার সেইটা ইউটিউবার বলে যদি সেটা একটা টেরোরিস্ট হতো, তার কাছে যদি 500 কেজি আরডিএক্স থাকতো, তাহলে ভারতের সিকিউরিটি কি সুবিধা হতো? ভারতের সিকিউরিটি কত আর ঠেটে থাকতো তাহলে, বুঝতে পারছো? আর এত বড় বর্ডার এরিয়া কন্ট্রোল করা সম্ভব না। তাহলে এই যে শেখ হাসিনা, যিনি আমাদের ভারতের শুভাকাঙ্ক্ষী ছিলেন, ভারতের কথা ভালো ভাবতেন, তাহলে এনাকে যে সরানো হবে সেই ইন্টেলিজেন্স ছিল না কেন রয়ের কাছে? রয়ের কাজ কি? দেশের বাইরে থেকে ভারতের বিরুদ্ধে যেসব কাজকলাপ হচ্ছে সেগুলোকে নিউট্রালাইজ করা, সেগুলোর খবর রাখা। তাহলে কেন আগের থেকেই খবর দেয়নি শেখ হাসিনাকে? তাহলে এটা রয়ের ইন্টেলিজেন্স ফেলিওর, এটা রয়ের তোমার একটা ব্যর্থতা, এটা ভারতের ব্যর্থতা। ভারত আজকে এত কোটি কোটি টাকা খরচা করছে, গ্লোবাল ফায়ার ইন্ডেক্সে আমরা 5 নম্বরে রয়েছি, ঠিক আছে। পুরো পৃথিবীতে 5 নম্বর আমরা শক্তিশালী দেশ। আমরা এত ট্যাক্স পে করছি, এত জিনিসপত্র আনছি, ব্রহ্মোস, আইসিবিএম মিসাইল, পরমাণু বোমা মিসাইল সব আছে আমাদের কাছে। তাহলে কেন আগে থেকে শেখ হাসিনাকে খবরটা দিল না? এটা রয়ের ব্যর্থতা। কারণ এখানে শুধুমাত্র যে আর্থিক দিক আছে তা নয়, ভারতের শুধুমাত্র আর্থিক লাভ হবে বাংলাদেশের মাধ্যমে তা নয়, আমাদের একটা জিনিস ভুললে হবে না, এইখানটায় রয়েছে কি চিকেন নেক, এই জায়গাটা শিলিগুড়ি করিডর। চায়না আমাদের পাকিস্তান মেন থ্রেট নয়,
চায়না মেন থ্রেট। তাহলে এইখানটায় চায়না যদি কোনোদিনও কোনো যুদ্ধ হয় তাহলে এইখানটায় সবার আগে কাট করবে, আর এইখানটায় কাট যদি করে দেয় তাহলে এখান থেকে এই বাংলাদেশের উপর দিয়ে প্লেন নিয়ে যেতে পারবে না ভারত, কারণ বাংলাদেশকে তো কোয়াবে রেখেছে চায়না, তো বাংলাদেশের চায়না, বাংলাদেশও চায়না সাপোর্ট করছে। এখন এখন তো শেখ হাসিনা নেই, ঠিক আছে, এদের এয়ার স্পেসে আমাদের বিমান ঢুকতে দেবে না। তাহলে কি হবে? তাহলে হবে সমস্যা, ঠিক আছে, অনেক সমস্যা হবে। এখান দিয়ে আমাদের আর্মি মুভ করতে পারবে না, পুরো নর্থ ইস্টের সাথে আমাদের কানেকশন কাট হয়ে গেল। এবার তোমরা বলতে পারো এখন কি যুদ্ধ হয়? যুদ্ধ হয় না। তাহলে 1962-তে আমাদের যে ভারতবর্ষের সুন্দর মানচিত্রটা ছিল এরকম ছিল, ঠিক আছে, এরকম ছিল। এই অংশটা কে নিয়ে নিয়ে রেখে, এই অংশটা চায়না নিয়ে বসে আছে। আমরা ম্যাপ আঁকি এইরকম, কিন্তু এই অংশটা নিয়ে চায়না নিয়ে বসে আছে। এখানটা পাকিস্তান নিয়ে বসে আছে। এগুলো কাদের জমি? এগুলো আমাদের জমি, এগুলো নিয়ে বসে আছে। বোঝা গেছে? হয়, আর যখন হয় আগে থেকে প্রিপেয়ার না থাকলে তাহলে তখন বোঝা যায় যে সব গেল। জওহরলাল নেহরু কেন মারা গেলেন? চিন্তায় মারা গেছেন ইন্দো চায়না ওয়ারের পর, ঠিক আছে, একটু ভালো করে খবর নেবে যে কিছু ব্যর্থতা ছিল, কিছু ভুল ছিল, ঠিক আছে, কিছু ভুল ছিল, নালে চাইনিজরা নিতে পারতো না। তো সেই জায়গায় আমাদের আগেতে প্রিপেয়ার থাকতে হবে না। আর তাদের কাজ হচ্ছে কি, এগুলো কে দেখবে? এই যে বাংলাদেশে, আমি আবার বলছি, শেখ হাসিনা যে ওখান থেকে সরানো হবে, এগুলো তো একদিনের প্ল্যান না। আমেরিকা এবং পাকিস্তান দুজনেই কিন্তু এর প্রতি ইনভলভ ছিল। তাহলে সেইগুলো রয়ের কাছে খবর থাকা প্রয়োজন। ভাই এর থেকে তো আমাদের নিউজ চ্যানেলগুলো বেশি খবর জানে, নিউজ চ্যানেলগুলো বেশি খবর জানে, ইন্টারনাল খবর, ভেতরের খবর বেশি জানে, ঠিক আছে, আগেই বলে দেয়। এই জায়গাটা কাট করলে অসুবিধা আছে। আমি তো বলবো যেভাবে হোক শুধু এই জায়গাটায় না, বাংলাদেশের এই অংশটাও নিয়ে নেওয়া দরকার আমাদের, ঠিক আছে, তাহলে এই জায়গাটা মোটা হবে, এই জায়গাটাও নিয়ে নেওয়া দরকার। কোনো কারণে বাংলাদেশের কোনো ভাই বোন যদি ভিডিওটা দেখো, এই জায়গাটা নিয়ে তুমি আলাদা দেশের দাবি জানাও, মোদি সাহায্য করবে 200%, ঠিক আছে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এই জায়গাটা কোনো এই খুব খতরনাক জায়গা এটা। তাহলে এটা হচ্ছে রয়ের একটা, ভাই বলতে পারো বাংলাদেশ ক্রাইসিস, যেটা হলো রয় এখানে ব্যর্থ, আমি মনে করি ব্যর্থ এটা, ঠিক আছে। রয়ের কাছে খবর থাকা উচিত, কারণ পৃথিবীতে মোসাদ বলো, ইসরায়েলের সব খবর আছে ওদের কাছে, আগের থেকেই সব জানে ওরা। আমেরিকা সিআইএ বলো, সব খবর ওদের কাছে আছে আগের থেকেই, ওরা জানে কোথায় কি হবে কি না হবে। তাহলে আমাদের কেন পিছিয়ে থাকবে? এটা সালমান খানের মুভি নয়, এটা বাস্তব জীবন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা একটা বড় ফেলিওর বলতে পারো। আচ্ছা, ইন্দিরা গান্ধীর যে তোমার হলো, হত্যা হলো, অ্যাসোসিয়েশন হলো, ঠিক আছে, ইনার যে সিকিউরিটি ছিল, সিকিউরিটি, তারা কি করলো? হত্যা করে দিল। তোমরা সকলেই জানো একটা পিএম, যার প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী, এত বড় পৃথিবীর সব থেকে বড় দেশ, এটা গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেটিক কান্ট্রি, পৃথিবীর সব থেকে বড়, তার প্রধানমন্ত্রীকে মানে কি করা হলো? হত্যা করলো। কে করলো? সিকিউরিটি করলো, সিকিউরিটি করলো, বডিগার্ড করলো। এখন এখন সাপোজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যারা সিকিউরিটি আছে, যারা এনএসজি আছে, ঠিক আছে, এসপিজি আছে, তাদের কি করা হয়? ধরো রাম নামে একজন এসপিজি আছে বা এনএসজি আছে, সে প্রধানমন্ত্রীকে বডিগার্ড, তার সমস্ত তথ্য, সে কার সাথে দেখা করছে, কার সাথে কথা বলছে, তার বাড়ির লোক কোথায়, তার বাড়ির লোকের তথ্য সব আছে রয়ের কাছে। সব জানে যে এই লোকটা আসলেও প্রধানমন্ত্রীর জন্য থ্রেট কিনা, ঠিক আছে। আমাকে আটকাতে পারবে, তোমাকে আটকাতে পারবে, বডিগার্ডকে আটকাতে পারবে। সে যদি তার কাছে তো বন্দুক ফন্দুক সবই থাকে, সে যদি গুলি চালিয়ে দেয়। এমন যখন এই এনএসজিতে নেওয়া হয় তখন সমস্ত তথ্য ঘেটেই নেওয়া হয়, এবং তার সাথে সাথে কন্টিনিউ তোমার মনিটরিং করা হয় যে এরা আবার কার সাথে কথা বলছে কিনা, কি করছে কিনা, সব মনিটরিং হয়। তাহলে এখানে ইন্দিরা গান্ধীর যে অ্যাসোসিয়েশন হলো, ইন্দিরা গান্ধীকে যে হত্যা করা হলো, তার বডিগার্ডটা হত্যা করলো, তাহলে তার বডিগার্ড সম্পর্কে রয়ের কাছে তথ্য ছিল না কেন? এটা হচ্ছে সেকেন্ড ব্যর্থতা। আরো এরকম অনেক ব্যর্থতা গণতে গেলে ওই যে বললাম, সফলতার তুলনায় ব্যর্থতা অনেক বেশি, ঠিক আছে ভাই। তাহলে এইটা একটা ব্যর্থতা। আর কি? আর হচ্ছে রাজীব গান্ধীকে যে হত্যা করা হলো, রাজীব গান্ধীকে, তোমরা বলবে স্যার রাজীব গান্ধীকে হত্যা করার পেছনে রয়ের কি দোষ? দেখো, একজন শিক্ষিত ছেলে চিন্তা ভাবনা উন্মুক্ত থাকবে। আমি কোনো দলকে সাপোর্ট করছি না, যেটা বাস্তব তুলে ধরছি তোমার সামনে, ঠিক আছে। রাজীব গান্ধীকে হত্যা করেছে তোমরা জানো শ্রীলঙ্কার জঙ্গি সংগঠন লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম, ঠিক আছে, এলটিটিই। তোমার মুভি দেখবে, জনের একটা মুভি আছে। তো সেক্ষেত্রে এই যে এলটিটিই, ইনাকে যে হত্যা করবে, প্লাস্টিক তোমার বোম নিয়ে আসবে, এটা রয়ের কাছে খবর ছিল। তাহলে কেন আটকাতে পারেনি? রয়ের কাছে এটা খবর ছিল,
এটা রয়ের, তোমার মুভিটা দেখবে বুঝতে পারবে, রয়ের কাছে খবর ছিল, কিন্তু রাজীব গান্ধী জোর করে গিয়েছিল। কেন জোর করে যাবে? ঠিক আছে, রাজীব গান্ধী কেন আটকাতে পারেনি? ভাই প্রধানমন্ত্রী একটা দেশের, পিএম, তাই হত্যা করে দিল। তাহলে এটাও কিন্তু রয়ের এই রেসপন্সিবিলিটি রকেই নিতে হবে, বা র সমেত ভারতের যত গোয়েন্দা বিভাগ আছে তাদের নিতে হবে, কারণ এরা এক একটা সম্পদ। কোন পার্টির থেকে এগুলো বিলং করার দরকার নেই। আমার নরেন্দ্র মোদীও সম্পদ, আমার রাজীব গান্ধীও সম্পদ, আমার তোমার অটল বিহারী বাজপেয়ীও সম্পদ, আমার মনমোহন সিংও সম্পদ। ঠিক আছে, তাহলে এই যে হত্যা করা হলো, এটাও আমার মনে হয় ভারতের ইন্টেলিজেন্স ফেলিওর। এই যে আমাদের যে তোমার মুম্বাই অ্যাটাক হলো, 4টে ছেলে ঢুকে বললো AK-47 নিয়ে দাম 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 করে দিয়ে দিল সবাইকে। ঠিক আছে, এটা তো ইন্টেলিজেন্স ফেলিওর। এগুলো সব খবর থাকে ওদের কাছে, কোথায় আসবে, কোন নেভিতে আসছে, কি বিষয়, সব রেডা। তোমরা এই যে ঘুমাও, আমরা যে ঘুমাই রাতের বেলা, আমরা কি ভাবি আমরা ঘুমাই বলে সবাই ঘুমায় না। ঠিক আছে, র্যাডার সব সময় ঘুরতেই থাকে, যে কে আসলো কি আসলো না, আমাদের যুদ্ধ বিমান পাহারা দিতেই থাকে, আমরা ঘুমাই। সব কিছু ইনপুট আগের থেকেই থাকে ভাই। ঠিক আছে, তুমি এখনই একটা AK-47 কেনো কোথা থেকে, ওখান থেকেই খবর হয়ে যাবে তোমার হাতে পশ্চিমবঙ্গের এই লোকের কাছে একটা AK-47 এসছে, সেখান থেকেই খবর হবে। এটাই তো ইন্টেলিজেন্স, এটাই তো গোয়েন্দা বিভাগ ভাই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এইখানেও কিন্তু তোমরা যদি ভালো করে ইউটিউবেও দেখো, এখানেও কিন্তু রয়ের বা এটা র তো অবশ্যই র, কারণ পাকিস্তান থেকে এসেছিল, বাইরের দেশের এগুলো খবর রাখা কার দায়িত্ব? রয়ের দায়িত্ব। আর দেশের অভ্যন্তরে ঢুকে গেছে মানে আইবির দায়িত্ব, সিবিআর দায়িত্ব, এদের রেসপন্সিবিলিটি নিতে হবে। এরা নিয়ে হচ্ছে, কিছুটা অংশ নিয়ে হচ্ছে, বলেছে এগুলো, এগুলো তোমার ভালো করে ডকুমেন্টারি দেখলে বুঝতে পারবে। তো এখানেও আমরা দেখলাম কি, এখানেও আমাদের ইয়ে রয়েছে। ঠিক আছে, গোয়েন্দা বিভাগের ব্যর্থতার বড় উদাহরণ হচ্ছে কি মুম্বাই হামলা। তোমরা এখান থেকে এই প্রতিবেদনটা পড়তে পারো। ঠিক আছে, আগের থেকেই খবর ছিল, কিন্তু সেই খবরটা কিছু কারণবশত গ্লিচ হয়েছে, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, এখান থেকে তোমরা পড়ে নিতে পারো। পুরোনো দিনের কথা বাদ দাও, পুরোনো দিন মানছি, পুরোনো দিন অত সিস্টেম ছিল না, মানছি, আমি মানছি। এখনকার দিনে কি হচ্ছে? এখনকার দিনে ভাবো, তোমার এই কদিন আগে পাঞ্জাবে যে কৃষক আন্দোলন হলো, নরেন্দ্র মোদী একটা ওভার ব্রিজের উপর, ঠিক আছে, এখানে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে তার এসপিজি কমান্ডো নিয়ে, এনএসজি কমান্ডো নিয়ে। ঠিক আছে, ওভার ব্রিজের উপর নিচ দিয়ে গাড়ি, নিচ দিয়ে তোমার ফাঁকা আছে। তুমি ভাবো একটা দেশের প্রধানমন্ত্রী আধ ঘন্টা দাঁড়িয়ে আছে একটা ব্রিজের উপর, পাশেই কি, পাশেই হচ্ছে পাকিস্তান, পাশেই তোমার পাকিস্তান। তাহলে এটা সিকিউরিটি গ্লিচ না? এটা জানতো না আইবি যে না ফার্মারদের মধ্যে চলছে এরকম? আজকে নরেন্দ্র মোদী যদি পশ্চিমবঙ্গে ধরো কোথায় কলকাতায় আসবে, তার আগেই 1 মাস আগেই সেখানে গোয়েন্দারা চলে যাবে। ঠিক আছে, যে কে কোথায় কি করছে, কারো যদি কোনো আন্দোলনের প্ল্যান থাকে বা কিছু থাকে, সেগুলো তাদের মধ্যে লোক ঢুকে যায়, লোক ঢুকে সব ওগুলো আগেতেই খবর জানে। আজকে আমেরিকার প্রেসিডেন্ট যদি ভারতে আসে না, তার 6 মাস আগের থেকে এখানে লোক ঢুকে যাবে। ঠিক আছে, সিআইএ এর লোক ঢুকবে, তারা দেখবে যে না কে আটকাতে পারে, কে বিষয়, এগুলোই তো ইন্টেলিজেন্স ভাই। তাহলে নরেন্দ্র মোদী যে এখানে আটকাবে, এখানে যে আটকে দেওয়া হবে নরেন্দ্র মোদীকে, এটা জানতো না? এসপিজির গুলিতে কতগুলো মানে বন্দুকে কতগুলো গুলি আছে। ঠিক আছে, এখানে যদি সবাই চারিদিক থেকে অ্যাটাক করতো, এটা তো আমি মানছি এসপিজির ক্ষমতা আছে সবাইকে শুইয়ে দেওয়ার। ঠিক আছে, সবাইকে শুইয়ে দেওয়ার ক্ষমতা রাখে এরা, ঠিক। কিন্তু ভাই আমি এখানে বলছি সিকিউরিটি গ্লিচের কথা, সিকিউরিটি ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বলছি। তাহলে এটা কিন্তু ইন্টেলিজেন্স ফেলিওর। আর সব থেকে বড় কথা, এই সিবিআই, তুমি ভাবো সিবিআই নাকি এত মানে যোগ্য যোগ্য অফিসাররা রয়েছে এখানে, এদের অ্যাকচুয়ালি এদের না কন্ট্রোল করছে কেন্দ্র সরকার, এটাই হচ্ছে মেন প্রবলেম। ঠিক আছে, এটাই হচ্ছে মেন প্রবলেম। সিবিআই এত অফিসাররা রয়েছে, কলকাতা কেস যারা পুরো দেশ কাঁপিয়ে দিল আন্দোলনে, পুরো ডক্টররা এত আন্দোলন করলো, তার কোনো কিনারাই করতে পারলো না সিবিআই। এর রেসপন্সিবিলিটি কে নেবে? সিবিআই কে নিতে হবে। কারণ সিবিআই প্রথমেই বলা উচিত ছিল, যদি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি কোনো কারণে কোনো প্রমাণ লোপাট করে বা কোনো কিছু করে সাপোজ, তাহলে সেক্ষেত্রে সিবিআইকে আগেই বলা উচিত ছিল। এখন সিবিআই নিয়ে এখন কিছু কুল কিনারা করতে পারছে না, এতেই তো আমাদের কলকাতা পুলিশের ছেলেমেয়েরা ভালো ভাই, কিছুর একটা বার করে দিত। ঠিক আছে, তাহলে এই রেসপন্সিবিলিটি নিয়ে, আমি কোনো পার্টির দিক থেকে বলছি না, পড়াশোনার দিক থেকে আলোচনা করছি। তো বর্তমানে বা আগেকার দিনেও কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন দেখেছি, ব্যর্থ হতে দেখেছি বারবার। এই দিকটাতে কিন্তু অবশ্যই তোমার সরকারকে নজর দিতে হবে, ভালো ভালো অফিসার রিক্রুট করতে হবে এবং এদের
স্বতন্ত্র করতে হবে, সবথেকে বড় কথা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। এদের উপর যদি রাজনৈতিক দলের প্রভাব থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। আমরা বর্তমানে দেখছি ইডি হোক বা সিবিআই হোক, এদের উপর একটা রাজনৈতিক দলের প্রভাব রয়েছে, সেইগুলো থাকলেও হবে না, কারণ এটা দেশের ব্যাপার। আমরা গর্ব করে বলি ভারতীয়রা যে আমরা সব ঠিক আছে, পলিটিক্যাল দিক সব ঠিক আছে, দেশের ব্যাপারে আমরা এক, কিন্তু সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে। ঠিক আছে, পৃথিবীর অন্যান্য দেশের যে সমস্ত ইন্টেলিজেন্স সার্ভিসগুলো রয়েছে, মোসাদ বলো, আইএসআই বলো, এর থেকে আরো অনেক বেশি খতরনাক। তুমি আমাকে আবার পাকিস্তানি বলতে পারো না, আমি পাকিস্তানকে সাপোর্ট করছি না, আইএসআই কিন্তু তার মারাত্মক কাজ করেছে লাস্ট কয়েক ইয়ার। তাদের দেশ, কারণ নেশন ফার্স্ট ভাই, দেশ আগে, কি করছে সেটা ম্যাটার করে না। আইএসআই তাদের দেশের জন্য অনেক কাজ করছে। এই যে বাংলাদেশ ক্রাইসিসের পেছনে কার হাত আছে? আইএসআই আছে, আমেরিকা আছে। ঠিক আছে, তাহলে আমাদের দেশ কেন করবে না? আজকে তুমি জাস্ট একটু ভাবো, একটু টাইম নিচ্ছি ভাই। আজকে তুমি একটু ভাবো, জাস্ট একটু ভাবো, আমি দেখাচ্ছি তোমাকে। এটা হচ্ছে ভারতের মানচিত্র। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের মানচিত্র। এখানে মায়ানমার, ঠিক আছে, মিলিটারি কি করছে? এটাকে শাসন করছে। এই যে মায়ানমার, এটার উপর কার প্রভাব রয়েছে? চায়নার প্রভাব রয়েছে। মায়ানমারের সাথে চায়নার সম্পর্ক ভালো, মায়ানমারের মিলিটারির সাথে, সেইভাবে ক্যাপচার করে আজকে মণিপুরে যে ইনসার্জেন্সি হচ্ছে বা যেগুলো হচ্ছে, এর প্রভাব রয়েছে এখানে ভাই চায়নার ইন্টেলিজেন্স সার্ভিসে। দেখে নিও, খবর দেখে নিও ভালো করে। ঠিক আছে, এরা এখানকার যে টেররিস্ট গোষ্ঠীগুলো রয়েছে বা জঙ্গি গোষ্ঠী রয়েছে, এরা কিভাবে হাতিয়ার পাচ্ছে কোথা থেকে, টাকা পাচ্ছে কোথা থেকে, মাদক দ্রব্য কোথা থেকে পাচ্ছে, ভেতরে গল্প আছে ভাই। তাহলে এখানে কি রয়ের ফেল হয়ে এখানে ফেল করে গেল ভাই। রকে স্ট্রং করতে হবে, মায়ানমারকে এমন ভাবে প্রমোট করতে হবে যাতে চায়নাকে সরিয়ে দিতে হবে। ঠিক আছে, আজকে এখানে নেপালের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই, আজকে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো নেই, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো নেই, শুধু ভুটানের সাথে সম্পর্ক ভালো আমাদের, মালদ্বীপের সাথে সম্পর্ক ভালো নেই আমাদের। ঠিক আছে, শ্রীলঙ্কাকে কিনে রেখেছে চায়না, পুরো ভারতবর্ষকে তো ঘিরে ফেলেছে ভাই, ভারতবর্ষকে তো ঘিরে ফেলেছে। আমরা এই তো এত বলি আমাদের নরেন্দ্র মোদীর এত পাওয়ার, অবশ্যই পাওয়ার, আজকে ভারতীয়দের দেখলে অনেকে সম্মান করে বিদেশিরা, কিন্তু আমরা প্রতিবেশীদের সাথে কি করছি? আর এইটা যেভাবে হোক, ওই যে মহাভারতের শ্রীকৃষ্ণের মতো, ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, খারাপ বুদ্ধি দিয়ে হোক, ভালো বুদ্ধি দিয়ে হোক, আমাদের এদের ক্যাপচার করে রাখতে হবে আমাদের দেশের স্বার্থে, তবে না চায়নার সাথে আমরা লড়তে পারবো, পাকিস্তানের সাথে লড়তে পারবো। বাংলাদেশে যদি দাঙ্গা করাতে হয়, করাতে হবে, কে করাবে? করাবে, করাতে হবে যদি আমাদের দেশের স্বার্থ হয়, করাতে হয়, হবেই ভাই। এগুলো করে, এগুলো তোমরা শুধু মুভিতে দেখো, এগুলো বাস্তবে করে এগুলো, আইএস সিআইএ। ঠিক আছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ খুঁজে নিয়ে চলে আসছে। যদিও এদের সম্পর্কে হয়তো আমি রকে বলছি, কিন্তু হয়তো আমরা 0.1% জানি, বা 0.111 0.000001%, শুধু নামটাই হয়তো জানি। এরাও হয়তো, এরা পৃথিবীর ভারতবর্ষের জন্য এত কাজ করছে, এমন কাজ করছে যেগুলোকে আমরা নখের সমান না বলার, আমরা নখের সমান না বলার। কিন্তু তারপর আমি জাস্ট বলছি, আমি জাস্ট আমার ছাত্রদের বলছি যে রকে আরো ডেভেলপ হতে হবে, দেশের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখানে বাংলাদেশে শেখ হাসিনাকে যাওয়ার আগে শেখ হাসিনাকে ইনফর্ম করা উচিত ছিল রয়ের, ঠিক আছে, যে না এরকম ঘটনা ঘটতে পারে ম্যাডাম, আপনি আগে থেকে রেডি থাকুন। ঠিক আছে, তাহলে তখন শেখ হাসিনা সামলাতে পারতো কিন্তু। ঠিক আছে, আজকে এই পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগলো ভাই। আরেকটা কথা, যদি হতে চাও এসআই, সাব ইন্সপেক্টর, ঠিক আছে, দেশের না হোক রাজ্যের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারবে, কনস্টেবল হয়ে লাভ নেই, হতে হবে ভাই অফিসার। ঠিক আছে, পিলি তুমি যদি দাও, ঠিক আছে, পিলি কনস্টেবল পিলি যেমন হয়, এসআই পিলিও সেমই হয়, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে ধরে ধরে পড়তে হবে। তো তুমি ভাবো না যে এসআই পরীক্ষা কঠিন হয়, কনস্টেবলের সহজ। তাই তুমি এখানে একবারই পিলিটা পাস করো, মেন্স পাস করানোর দায়িত্ব আমার, ডেসক্রিপটিভ পেপার দিয়ে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস, ডেসক্রিপটিভ জিএস পেপার, ইংলিশ বেঙ্গলি, এই দুটোতে আমি তোমাকে ফুল রেডি করে দেবো। এবং এই দুটো থেকে কত জানো? 150। আর থাকবে 50 নাম্বার ম্যাথ জিআইএ, ম্যাথে 25, জিআইএ 25। এই 25 তুমি কোথায় পাচ্ছ? আমরা এনসিআরটি শুরু করবো, সেখান থেকে তোমার ফ্রি পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, বা তুমি যে কোনো অন্য টিচারের কাছেও পড়তে পারো। তোমার এই জন্য পেমেন্ট করতে হবে কত? 999 টাকা। ঠিক আছে, এটাই তোমাকে আমি এই সামনে কেপি এবং ডাব্লিউপি এসআই আছে সেই পর্যন্ত তোমাকে সাহায্য করব 4 মাস পর্যন্ত, 4 থেকে 5 মাস পর্যন্ত। এবং সেখানে তোমার আমি তোমাকে গ্যারান্টি দেবো যে এই যে 150 নাম্বার
এর মধ্যে 130-40 তুমি কমন পাবে, ঠিক আছে। আর কাট অফ যায় কত, 100 তোমার 30 যায় কাট অফ। আর তারপরে এটা তো আমি এখানে 130-40 কমন দিচ্ছি, তারপর তুমি ম্যাথ করে নাও 50 নম্বরের মধ্যে যদি তুমি 30ও পেয়ে যাও, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। অফিসার হলে একটা আলাদাই সম্মান, আলাদাই আর্থিকভাবে তুমি দৃঢ় হতে পারবে, ঠিক আছে ভাই। 999 টাকা পেমেন্ট করবে কোথায়, 8101964277, 8101964277। এখানে দেখবে টপাস গ্রুপ বিশ্বজিৎ মণ্ডল দেখাবে, পেমেন্ট করে স্ক্রিনশটটা এখানেই পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, ব্যাস তোমার অ্যাডমিশন কমপ্লিট। 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে, সোম মঙ্গল বুধবার দিন ক্লাস হবে দুপুর 2টো থেকে, ঠিক আছে ভাই। আশা করি বুঝতে পেরেছো, এই নিয়ে ভিডিও করা আছে ডিটেলসে, কতটা সহজে তুমি এসআই হতে পারো, সাব ইন্সপেক্টর হতে পারো, পিবিএসসি এর কোশ্চেন কত সহজ দেয় সেটা আমি আলোচনা করেছি আগের ভিডিওতে, দেখে নিও ভাই, ঠিক আছে। চলো আর টাইম নষ্ট করছি না, ভালো থেকো তোমরা সবাই, আশা করি কিছু না কিছু তোমরা শিখলে, ঠিক আছে। সত্যি কথা বলতে পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের গোয়েন্দা বিভাগ অনেক বেশি দুর্বল। এর পেছনে কারণ বলতে গেলে এক হচ্ছে সরকারকে এটাকে স্বতন্ত্র করতে হবে, সরকারের বা রাজনৈতিক দলের কিছু না প্রভাব এখানে রয়েছে, তার সাথে সাথে এইটাকে আরো বেশি ডেভেলপ করতে হবে, আরো বেশি এর পেছনে টাকা খরচা করতে হবে, এইগুলো হচ্ছে মেন কারণ এবং এর সলিউশন, ঠিক আছে। টাকা খরচা করতে হবে, বড় বড় অফিস, ভালো ভালো অফিসারদের, যোগ্য অফিসারদের নিয়োগ করতে হবে এবং সিরিয়াস হতে হবে একটু, ঠিক আছে। শুধুমাত্র দেশের আভ্যন্তরে নয়, দেশের বাইরের বিষয়গুলো নিয়েও আমাদের দেশের স্বার্থে যা ইচ্ছা তাই করা যেতে পারে, এই চিন্তা ভাবনা রাখতে হবে। অলওয়েজ নেশন ফার্স্ট, এই চিন্তা ভাবনা রাখতে হবে, ঠিক আছে ভাই। লাইক করে দিও যদি ভালো লাগে ভিডিওটা। টাটা আজকের দিনের মতো।